সক্রেটিসকে কেন হত্যা করা হয়েছিল? কোনো স্বৈরাচারী রাজা বা নিষ্ঠুর একনায়কের নির্দেশে নয়, তাকে হত্যা করেছিল সাধারণ মানুষের ভোট। হ্যাঁ, ঠিক শুনেছেন, গণতন্ত্র। যে গণতন্ত্রকে আজ আমরা মুক্তির সমার্থক মনে করি, বাকস্বাধীনতার সবচেয়ে বড় রক্ষাকবচ ভাবি, সেই গণতন্ত্রই পৃথিবীর ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ চিন্তাবিদকে বিষ খাইয়ে মারতে বাধ্য করেছিল। গণতন্ত্র কি তবে একটি সুশৃঙ্খল বিশৃঙ্খলা? আজকের দিনে আমরা ধরে নিই সংখ্যাগরিষ্ঠ মানুষ যে রায় দেয় সেটাই সবসময় সঠিক, কিন্তু ইতিহাস আমাদের অন্য কথা বলে। ইতিহাস আমাদের দেখায় কিভাবে সংখ্যাগরিষ্ঠের উন্মাদনা, সস্তা জনতুষ্টিবাদ আর নেতাদের ছড়ানো মিথ্যে ইমোশনে অন্ধ হয়ে একটি আস্ত সভ্যতা নিজের পায়ে নিজে কুড়াল মেরেছিল। আজ আমরা কথা বলবো গণতন্ত্রের জন্মভূমি প্রাচীন এথেন্স নিয়ে। দেখব কিভাবে বিশ্বের সবচেয়ে নিখুঁত বলে দাবি করা একটি রাষ্ট্র ব্যবস্থা তিলে তিলে ধ্বংস হয়ে গিয়েছিল সাধারণ মানুষেরই হাত ধরে। ওয়েলকাম টু দ্য ডার্ক সাইড অফ এথেন্স। একটু ভেবে দেখুন, আজকের দিনে আমরা ভোট দিই, একজন প্রতিনিধি বা এমপি নির্বাচিত করি, আর তিনি সংসদে গিয়ে আমাদের হয়ে সিদ্ধান্ত নেন। কিন্তু ২৫০০ বছর আগের এথেন্সে ব্যাপারটা এমন ছিল না। সেখানে ছিল ডিরেক্ট ডেমোক্রেসি বা প্রত্যক্ষ গণতন্ত্র। এর মানে কি? এর মানে হলো, কালকে স্পার্টার সাথে যুদ্ধ হবে কি হবে না, পাশের দেশের ওপর ট্যাক্স বাড়ানো হবে কি হবে না, এমনকি অমুক সেনাপতিকে ফাঁসিতে ঝোলানো হবে কি হবে না, এই সব কিছু সাধারণ মানুষ সরাসরি হাত তুলে ভোট দিয়ে ঠিক করত। শুনতে খুব আইডিয়াল লাগছে, তাই না? মনে হচ্ছে বাহ, এটাই তো আসল জনগণের ক্ষমতা। কিন্তু এখানেই লুকিয়েছিল সবচেয়ে বড় ফাঁদ। এথেন্সের পতন একদিনে হয়নি। এর শুরুটা হয়েছিল তাদের অহংকার আর হিপোক্রেসি বা ভণ্ডামির মধ্য দিয়ে। পারস্যের আক্রমণ থেকে বাঁচার জন্য প্রাচীন গ্রিসের ছোট ছোট রাষ্ট্রগুলো মিলে একটা সামরিক জোট তৈরি করেছিল, নাম ডিলিয়েন লিগ, অনেকটা আজকের দিনের ন্যাটোর মতো। এথেন্স ছিল এই জোটের লিডার। কিন্তু পারস্যের ভয় যখন কেটে গেল, তখন এথেন্সের আসল রূপ বেরিয়ে এলো। তারা এই জোটটাকে নিজেদের ব্যক্তিগত মাফিয়া সংগঠনে পরিণত করল। ছোট ছোট রাষ্ট্রগুলোকে বলা হলো, আমাদের জোটে থাকতে হলে চাঁদা দিতে হবে। কেউ যদি বলতো, ভাই আমি জোটে থাকবো না, আমি স্বাধীন থাকতে চাই, এথেন্স তখন তাদের বিশাল নৌবাহিনী পাঠিয়ে সেই রাষ্ট্রের ওপর ধ্বংসযজ্ঞ চালাত। এবার একটা মজার কিন্তু ভয়ঙ্কর ব্যাপার খেয়াল করুন তো, এথেন্সের এই নিষ্ঠুর সাম্রাজ্যবাদী সিদ্ধান্তগুলো কিন্তু কোনো রাজা নিচ্ছিল না, নিচ্ছিল এথেন্সের সাধারণ মানুষ। এথেন্সের জনগণ গণতান্ত্রিক সভায় বসে ভোট দিয়ে অন্য দেশের স্বাধীনতা কেড়ে নেওয়ার পক্ষে রায় দিত। কেন জানেন? কারণ ওই যে অন্য দেশ থেকে লুট করা টাকা আর চাঁদা আসত, সেটা দিয়েই এথেন্সের নাগরিকদের জন্য বিশাল বিশাল থিয়েটার বানানো হতো, উৎসব হতো আর সরকারি ভাতা দেওয়া হতো। অর্থাৎ নিজেদের গণতান্ত্রিক সুখ স্বাচ্ছন্দ্য বজায় রাখতে তারা অন্য রাষ্ট্রের গলা টিপে ধরতে দ্বিধা করেনি। কিন্তু এরপরও এথেন্স টিকে ছিল, কারণ তাদের একজন যোগ্য লিডার ছিল, পেরিক্লিস। তিনি ছিলেন দূরদর্শী, তিনি জানতেন কখন থামতে হবে। কিন্তু পেরিক্লিসের মৃত্যুর পরই এথেন্সের রাজনীতিতে এক ভয়ঙ্কর ভাইরাসের জন্ম হয়। এই ভাইরাসের নাম ডেমাগগ। সহজ ভাষায় বললে পপুলিস্ট বা জনতুষ্টিবাদী নেতা। এরা এমন ধরনের নেতা যাদের কোনো ভিশন নেই, কিন্তু এরা খুব ভালো কথা বলতে পারে। এরা যুক্তি দিয়ে কথা বলতো না, এরা কথা বলতো মানুষের ইমোশন নিয়ে। মানুষের ক্ষোভ, ভয় আর লোভকে পুঁজি করে এরা রাতারাতি হিরো বনে যেত। এমনই একজন নেতা ছিল ক্লিয়ন। ক্লিয়ন স্টেজে দাঁড়িয়ে এমনভাবে চিৎকার করে উগ্র জাতীয়তাবাদের ভাষণ দিত, যা শুনে সাধারণ মানুষের রক্ত গরম হয়ে যেত। তারা ভাবত, এথেন্স তো সুপার পাওয়ার, আমরা যা ইচ্ছে তাই করতে পারি। আর এই অহংকারের চরম পরিণতি দেখা যায় মেলস নামের একটি ছোট্ট দ্বীপে। মেলস ছিল একদমই নিরীহ আর নিরপেক্ষ একটা দ্বীপরাষ্ট্র। তারা এথেন্স আর স্পার্টার যুদ্ধে জড়াতে চায়নি, কিন্তু এথেন্স তাদের নৌবহর নিয়ে গিয়ে মেলসকে ঘিরে ফেলে। মেলসের নেতারা যখন ন্যায়ের কথা, মানবাধিকারের কথা বলে, তখন এথেন্সের প্রতিনিধিরা ইতিহাসের সবচেয়ে নিষ্ঠুর সত্যটা তাদের মুখের ওপর ছুড়ে দেয়। তারা বলে, ন্যায্যতার কথা কেবল সমান শক্তিশালীদের মধ্যেই খাটে। দুনিয়ার নিয়ম হল শক্তিশালীরা যা ইচ্ছে তাই করবে, আর দুর্বলদের সেটা মুখ বুজে সহ্য করতে হবে। মেলস যখন মাথা নত করতে অস্বীকার করে, তখন বিষয়টা এথেন্সের ডেমোক্রেটিক অ্যাসেম্বলিতে ভোটাভুটির জন্য ওঠে। ভাবতে পারেন, যে শহরের মানুষ শিল্প, সাহিত্য আর দর্শন নিয়ে বাড়াই করে, সেই এথেন্সের সাধারণ নাগরিকরা হাত তুলে ভোট দেয় মেলসের সমস্ত পুরুষকে হত্যা করা হোক আর নারী শিশুদের দাস হিসেবে বিক্রি করে দেওয়া হোক। এবং ঠিক সেটাই করা হয়েছিল। গণতন্ত্র কিভাবে একটি দানবে পরিণত হতে পারে, এটা ছিল তার সবচেয়ে বড় প্রমাণ।
কিন্তু কথায় আছে না, পাপ বাপকেও ছাড়ে না। এথেন্সের এই অন্ধ উন্মাদনা এবার তাদের নিজেদের দিকেই ধেয়ে আসতে শুরু করে। খ্রিস্টপূর্ব 415 অব্দ। স্পার্টার সাথে তখন এথেন্সের তুমুল কোল্ড ওয়ার চলছে। কোষাগারে টান, মারবী সামরিক বাহিনীও ক্লান্ত। ঠিক সেই মুহূর্তে অ্যালসিবায়াডিস নামের এক চরম সুবক্তা কিন্তু ধড়িবাজ নেতা এসে এক পাগলাটে প্রস্তাব দিল, চলো আমরা সিসিলি আক্রমণ করি। সিসিলি এথেন্স থেকে বহু দূরের একটা জায়গা। সেখানে গিয়ে নতুন একটা ফ্রন্টে যুদ্ধ শুরু করার কোনো লজিকই ছিল না। এথেন্সের সবচেয়ে অভিজ্ঞ এবং বয়স্ক সেনাপতি নিসিয়াস এর তীব্র বিরোধিতা করলেন। তিনি ডেটা আর লজিক দিয়ে বোঝানোর চেষ্টা করলেন যে ভাই, এটা সুইসাইডাল মিশন, আমাদের এত টাকা নেই, এত লোকবল নেই। কিন্তু অ্যালসিবায়াডিস লজিকের ধার নেননি। তিনি সাধারণ মানুষের চোখে লোভের স্বপ্ন বুনলেন। সিসিলি জয় করলেই আমরা অঢেল সোনার মালিক হব, পুরো ভূমধ্য সাগর আমাদের হাতের মুঠোয় চলে আসবে, স্পার্টা আমাদের ভয়ে কাঁপবে। এবার আপনিই বলুন, লজিক আর লোভের এই লড়াইয়ে সাধারণ মানুষ কাকে ভোট দেবে? ঠিক ধরেছেন, এথেন্সের তরুণ প্রজন্ম আর সাধারণ জনতা অ্যালসিবায়াডিসের উগ্র জাতীয়তাবাদী ভাষণে হিপনোটাইজড হয়ে গেল। নিসিয়াসের মতো অভিজ্ঞ সেনাপতির কথা কেউ শুনল না। বিপুল ভোটের ব্যবধানে পাশ হল সিসিলি অভিযানের প্রস্তাব। শুধু তাই নয়, এথেন্সের ইতিহাসের সবচেয়ে বড় নৌবহর প্রস্তুত করার নির্দেশ দিল জনতা। তারা ভেবেছিল এটা হবে এক মহাকাব্যিক বিজয়, কিন্তু তারা জানত না তারা আসলে নিজেদের ডেথ ওয়ারেন্টে সাইন করে ফেলেছে। সিসিলির উদ্দেশ্যে যখন এথেন্সের বিশাল নৌবহর বন্দর ছাড়ছিল, সাধারণ মানুষের মধ্যে তখন উৎসবের আমেজ। তারা ভাবছে, এই তো এবার পুরো দুনিয়া আমাদের হাতের মুঠোয়। কিন্তু এই অহংকারের বেলুন ফুটতে বেশি সময় লাগল না। নৌবহর সিসিলিতে পৌঁছানোর পরপরই এথেন্সের পলিটিক্সে শুরু হলো নোংরা এক গেম। যে অ্যালসিবিয়াডেস এই পুরো সিসিলি অভিযানের মাস্টারমাইন্ড ছিলেন, তার রাজনৈতিক শত্রুরা এথেন্সে তার নামে ধর্ম অপমাননার একটা ভুয়া কেস ঠুকে দিল। অ্যালসিবিয়াডেস খুব ভালো করেই জানতেন এথেন্সের ইমোশনাল জনতার সামনে বিচারের নামে কী ধরনের সার্কাস হতে পারে। তাই তিনি এথেন্সে ফিরে না গিয়ে সোজা চলে গেলেন এথেন্সের চিরশত্রু স্পার্টার শিবিরে। হ্যাঁ, চরম বিশ্বাসঘাতকতা। তিনি স্পার্টানদের কাছে এথেন্সের সমস্ত গোপন প্ল্যান ফাঁস করে দিলেন। এদিকে সিসিলিতে আটকা পড়লেন সেই প্রবীণ সেনাপতি নিসিয়াস, যিনি শুরু থেকেই এই অভিযানের বিরুদ্ধে ছিলেন। একজন অনিচ্ছুক সেনাপতির নেতৃত্বে এথেন্সের বাহিনী সিসিলিতে এক দীর্ঘ, ক্লান্তিকর আর হতাশাজনক যুদ্ধে জড়িয়ে পড়ল। স্পার্টার সাহায্যে সিসিলি ঘুরে দাঁড়াল। এথেন্সের সেই অহংকারের নৌবহর, যা নিয়ে তারা এত বড়াই করত, তা সিসিলির বন্দরে আটকা পড়ে পুরোপুরি ধ্বংস হয়ে গেল। এথেন্সের হাজার হাজার সৈন্যকে নির্মমভাবে হত্যা করা হলো। যারা বেঁচে ছিল তাদের পাথর খাদানে দাস হিসেবে কাজ করার জন্য পাঠিয়ে দেওয়া হলো, যেখানে অনাহার আর রোগশোকে তারা তিলে তিলে মারা যায়। এথেন্সের ইতিহাসে এমন চরম সামরিক বিপর্যয় আগে কখনো ঘটেনি। কিন্তু এথেন্সের পতনের কফিনে সবচেয়ে বড় পেরেকটি স্পার্টা ঠোকেনি, ঠুকেছিল এথেন্সের জনগণ নিজেই। এবং সেটি তারা করেছিল তাদের সবচেয়ে গর্বের জায়গা, গণতান্ত্রিক ভোটাধিকার প্রয়োগ করে। সময়টা খ্রিস্টপূর্ব 406 অব্দ। স্পার্টার সাথে তখন জীবন মরণ লড়াই চলছে। এমন সময় আর্জিনুসাই নামক স্থানে এক ভয়ঙ্কর নৌযুদ্ধ সংঘটিত হয়। এথেন্সের নৌবাহিনী তাদের মরিয়া চেষ্টায় স্পার্টার নৌবহরকে হারিয়ে এক অভাবনীয় বিজয় ছিনিয়ে আনে। এই যুদ্ধে এথেন্সের বেশ কয়েকটি জাহাজ ডুবে যায় এবং হাজার হাজার নাবিক সাগরে ভাসতে থাকে। যুদ্ধ জয়ের পর এথেনীয় সেনাপতিরা চেয়েছিলেন ডুবে যাওয়া নাবিকদের উদ্ধার করতে, কিন্তু হঠাৎ সাগরে এক প্রচণ্ড ঝড় শুরু হওয়ায় উদ্ধার কাজ চালানো অসম্ভব হয়ে পড়ে। অনেক নাবিক সাগরের বুকেই প্রাণ হারায়। এই খবর যখন এথেন্সে পৌঁছায়, তখন সাধারণ মানুষের শোক রূপান্তরিত হয় চরম ক্ষোভে। আর এই ক্ষোভের আগুনে ঘি ঢালে এথেন্সের সেই জনতুষ্টিবাদী নেতারা। তারা দাবি তোলে সেনাপতিরা ইচ্ছাকৃতভাবে নাবিকদের উদ্ধার করেনি, তারা গাফিলতি করেছে, তাদের শাস্তি হতেই হবে। যুদ্ধ জয়লাভ করে আসা এথেন্সের সেরা 8 জন নৌসেনাপতিকে দেশে ডেকে পাঠানো হয় এবং তাদের বিরুদ্ধে বিচার শুরু হয়। এথেন্সের আইনে প্রতিটি মানুষের আলাদাভাবে বিচার হওয়ার কথা, কিন্তু উন্মত্ত জনতা আর ডেমাগগদের প্ররোচনায় অ্যাসেম্বলিতে প্রস্তাব ওঠে 8 জন সেনাপতির বিচার একসাথে হবে এবং একটি মাত্র ভোটের মাধ্যমেই তাদের ভাগ্য নির্ধারিত হবে। সভায় উপস্থিত গুটি কয়েক বিবেকবান মানুষ এই বেআইনি আর ইমোশনাল বিচারের তীব্র বিরোধিতা করেছিলেন, কিন্তু ওই যে সংখ্যাগরিষ্ঠের উন্মাদনা, তাদের চিৎকারের সামনে যুক্তির কণ্ঠস্বর সেদিন হারিয়ে গিয়েছিল।
এথেন্সের সাধারণ নাগরিকরা হাত তুলে ভোট দেয় এবং যুদ্ধে জয়লাভ করা তাদের নিজেদের সেরা 8 জন নৌসেনাপতিদের মৃত্যুদণ্ডের আদেশ দেয়। একটু ঠান্ডা মাথায় ভেবে দেখুন, একটা রাষ্ট্র যখন অস্তিত্ব সংকটে ভুগছে, যখন শত্রুরা চারপাশ থেকে ঘিরে ধরেছে, তখন কেবল আবেগের বশবর্তী হয়ে নিজেদের সবচেয়ে এক্সপিরিয়েন্সড আর স্কিল্ড মিলিটারি লিডারদের মেরে ফেলার মতো সুইসাইডাল ডিসিশন কোনো পাগল রাজাও হয়তো নিতেন না। কিন্তু এথেন্সের গণতন্ত্র ঠিক সেই কাজটিই করেছিল। এর ফল কি হয়েছিল জানেন? এই ঘটনার মাত্র 2 বছর পর যোগ্য নেতৃত্বের অভাবে এথেন্সের অবশিষ্ট নৌবাহিনী স্পার্টার কাছে চরমভাবে পরাজিত হয়। স্পার্টা এথেন্সের খাবার সরবরাহের পথ বন্ধ করে দেয়। অবরুদ্ধ এথেন্সের ভেতরে শুরু হয় ভয়াবহ দুর্ভিক্ষ। অবশেষে এক সময়কার প্রতাপশালী এথেন্স মাথা নত করতে বাধ্য হয়। তাদের গর্বের দেওয়ালগুলো ভেঙে ফেলা হয় আর সেখানে চাপিয়ে দেওয়া হয় স্পার্টার পুতুল সরকার। একটি সুমহান সভ্যতার পতন ঘটে। কিন্তু এথেন্সের গণতন্ত্রের ডার্ক স্টোরি এখানেই শেষ নয়। সবচেয়ে কলঙ্কজনক অধ্যায়টি তখনও বাকি ছিল। স্পার্টার আধিপত্যের কিছুদিন পর এথেন্স আবার তাদের গণতান্ত্রিক ব্যবস্থা ফিরে পায়। কিন্তু যুদ্ধবিধ্বস্ত, পরাজিত আর হতাশ এথেন্স তখন নিজেদের ব্যর্থতার দায়ভার চাপানোর জন্য একজন স্কেপগোট বা বলির পাঁঠা খুঁজছিল। এবার তাদের টার্গেট হলো এমন একজন মানুষ যিনি মানুষকে প্রশ্ন করতে শেখাতেন। পশ্চিমা দর্শনের জনক সক্রেটিস। সক্রেটিস কখনো অন্ধভাবে এই ডিরেক্ট ডেমোক্রেসি বা প্রত্যক্ষ গণতন্ত্রকে মেনে নেননি। তিনি তরুণদের শেখাতেন যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে যুক্তি দিয়ে বিচার করতে। তিনি বলতেন, একটা জাহাজ চালানোর দায়িত্ব যেমন আমরা কোনো আনাড়ি যাত্রীর হাতে দিই না, একজন স্কিল্ড ক্যাপ্টেনের হাতে দিই, তেমনি রাষ্ট্র নামক এই বিশাল জাহাজের হাল সাধারণ ইমোশনাল জনতার হাতে তুলে দেওয়াটা চরম বোকামি। সক্রেটিসের এই লজিক্যাল কথাগুলো এথেন্সের গণতান্ত্রিক নেতাদের ইগোতে আঘাত করেছিল। খ্রিস্টপূর্ব 399 অব্দে এথেন্সের আদালত সক্রেটিসের বিরুদ্ধে 2টি অদ্ভুত অভিযোগ আনে। 1, তিনি নাকি এথেন্সের দেবতাদের বিশ্বাস করেন না, আর 2, তিনি নিজের যুক্তিবাদী চিন্তাধারা দিয়ে শহরের তরুণ সমাজকে বিপদগামী করছেন। সক্রেটিসের বিচার করার জন্য 500 জন সাধারণ নাগরিককে নিয়ে একটি জুরি বোর্ড গঠন করা হয়। সক্রেটিস আদালতে দাঁড়িয়ে কোনো ইমোশনাল ড্রামা করেননি, কারো কাছে জীবন ভিক্ষা চাননি। তিনি কেবল লজিক দিয়ে বোঝানোর চেষ্টা করেছেন যে অজ্ঞতার ওপর ভিত্তি করে নেওয়া সিদ্ধান্ত কখনো রাষ্ট্রের ভালো করতে পারে না। কিন্তু এথেন্সের মেজরিটি বিচারক সক্রেটিসের লজিক বুঝতে পারেননি। 280 জন বিচারক সক্রেটিসকে দোষী সাব্যস্ত করে ভোট দেন। তাকে মৃত্যুদণ্ডে হেমলক বিষপানে মৃত্যুদণ্ড দেওয়া হয়। পৃথিবীর ইতিহাসের অন্যতম সেরা একজন দার্শনিককে হত্যা করা হয়েছিল কোনো ডিক্টেটরের নির্দেশে নয়, বরং একটি নিখুঁত গণতান্ত্রিক প্রক্রিয়ায়, সংখ্যাগরিষ্ঠের ভোটের মাধ্যমে। এটি ছিল কেবল একজন মানুষের মৃত্যু নয়, এটি ছিল যুক্তির মৃত্যু, মুক্ত চিন্তার মৃত্যু। প্রাচীন এথেন্সের এই উত্থান এবং পতনের ইতিহাস কেবল পুরনো বইয়ের পাতায় আটকে থাকা কোনো গল্প নয়, এটি আধুনিক বিশ্বের জন্য এক ভয়ঙ্কর অ্যালার্মিং মেসেজ। এথেন্স আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে গণতন্ত্র মানেই সবসময় জাদুর কাঠি নয়। রাষ্ট্রের নাগরিকদের মধ্যে যদি পলিটিক্যাল নলেজ, এডুকেশন আর ক্রিটিক্যাল থিঙ্কিংয়ের অভাব থাকে, তাহলে গণতন্ত্র খুব সহজেই মব রুল বা উন্মত্ত জনতার শাসনে পরিণত হতে পারে। সংখ্যাগরিষ্ঠ মানুষ একটা কথা বলছে মানেই যে সেটা চরম সত্য তা ভাবার কোনো কারণ নেই। সাধারণ মানুষ যদি ভুল তথ্যের ফাঁদে পড়ে, যদি তারা পপুলিস্ট নেতাদের মিথ্যে আশ্বাসে আর উগ্র জাতীয়তাবাদের নেশায় ব্রেন ওয়াশড হয়ে যায়, তাহলে তারা এমন সব সিদ্ধান্ত নিতে পারে যা পুরো দেশটাকে খাদের কিনারায় ঠেলে দেবে। আজকের দিনেও যখন আমরা দেখি বিভিন্ন গণতান্ত্রিক দেশে উগ্র নেতারা সাধারণ মানুষের ইমোশন আর ক্ষোভেরকে পুঁজি করে ক্ষমতায় আসে, বিরোধী মতকে স্তব্ধ করে দেয় আর হঠকারী সিদ্ধান্ত নেয়, তখন এথেন্সের সেই ট্র্যাজেডির কথাই মনে পড়ে। গণতন্ত্র নিঃসন্দেহে একটি শক্তিশালী টুল, কিন্তু এটি একটি 2 ধারালো তলোয়ার। নাগরিকদের যদি সঠিক বিচার বিবেচনা করার ক্ষমতা না থাকে, তাহলে এই গণতন্ত্রই একটি রাষ্ট্রের সবচেয়ে বড় শত্রুতে পরিণত হতে পারে। এথেন্সের পতন আমাদের এই চরম সত্যটি মনে করিয়ে দেয় যে অন্ধ আবেগ, সস্তা জনতুষ্টিবাদ আর সংখ্যাগরিষ্ঠের অহংকার কেবল একটি সরকারকেই ফেলে দেয় না, বরং একটি আস্ত সভ্যতাকে চিরতরে ইতিহাসের আস্থা কুড়ে নিক্ষেপ করতে পারে। ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে জানান। আপনি কি মনে করেন আজকের দিনের গণতন্ত্র এথেন্সের মতো একই ভুলের দিকে এগোচ্ছে? আপনার মতামত শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে যুক্ত থাকুন এমনই আরও ডার্ক আর রিয়েল হিস্ট্রি জানার জন্য।
দেখা হবে পরের ভিডিওতে।